এসআইআর কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো নতুন জিনিস না যে আমরা বাংলায় ওয়াকআপ হতে দেব না, মুসলমানদের কোনো ক্ষতি হবে না। তারা কিন্তু আপনাকে একটা জিনিস বলি, ধরুন আমরা মসজিদে নামাজ পড়ি, কিন্তু আমরা যদি কোনো লোক অজু করে মসজিদে না প্রবেশ করে আর নামাজ পড়ার জন্য রাস্তায় আন্দোলন করে ঝগড়া করে সব করে দিই, তাহলে স্বভাব কি আমরা পেয়ে যাব? 10/10/2025 তারিখে ভারতবর্ষের যিনি নির্বাচন কমিশনার যে টিম আছে তারা একটা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে ভারতবর্ষের পশ্চিমবাংলা সহ আর কিছু ইউনিয়ন টেরিটরিজ নিয়ে টোটাল 12টা জায়গায় এসআইআর হবে ঘোষণা করেছে। আবার তার সাথে আমরা ইমানদারির সাথে এটাও করব যে রেশন কার্ড, আমাদের রেশন কার্ড আছে, এখন দেখা গেল আমার মা ইন্তেকাল করেছে অথবা আমার বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে আমরা 2 বছর রেশন তুলে যাচ্ছি। এটা হয়তো কর্তৃপক্ষ বুঝতে পারবে না, কিন্তু এই খাওয়াটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে ওলামাদেরকে জিজ্ঞাসা করবে। ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু সকলে ভারতের নাগরিক, তাদের কোনো প্রমাণপত্র লাগবে না যে তার বাপ কোথার মা কোথার, এটা লাগবে না। সে যদি নিজে 1987 থেকে 1950 থেকে নিয়ে 1987 সালের মধ্যে তার যদি এই দেশে জন্ম হয়, কিছু রাজনৈতিক দল এইভাবেই আমাদেরকে উপস্থাপনা করছেন। কেন একটা রাজনৈতিক দল দেখবেন অনেক দিন থেকে বলছে প্রাণ থাকতে আমরা এসআইআর হতে দেব না বাংলায়। যেমন তারা আরেকটা কথা বলেছিলেন, আমরা বেঁচে থাকতে, আমাদের সরকার থাকতে ওয়াকআপ আইন আমরা পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করতে দেব না। বিশেষ করে মুসলমানদেরকে একটা ঠকানোর চক্রান্ত চলছে। ওয়াকআপ নিয়ে দেখবেন অনেকে বলছে আমরা ওয়াকআপ হতে দেব না, ওয়াকআপ নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। কিন্তু ওয়াকআপ নিয়ে যদি কেউ ভারতবর্ষে লড়াই করছে সেইটা হচ্ছে জামিয়াতে উলামা হিন্দের পক্ষ থেকে। একমাত্র ওয়াকআপ নিয়ে একদম গঠনমূলক পদক্ষেপ সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে কোনো জায়গায় একটা কেস কিন্তু আমরা দর্জ করেছি এবং লড়াই চলছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের যে কোরআন পাকের শেষের 10টি সূরার তাফসীর চলছিল, মাঝখানে আমরা কোনো কারণবশত উপস্থিত হতে পারিনি, বিশেষ জরুরি কারণবশত আমরা উপস্থিত হতে পারিনি এবং আলোচনা করতে পারিনি। আর হজরত মৌলানা মুফতি সাহেব হজরত এসেছিলেন এবং গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রেখেছেন, এবং আমাদের সেই সিলসিলাবার তফসিরের কথা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ হবে। এ সপ্তাহে বিশেষ জরুরি কারণবশত আমাদের একটা বিশেষ পয়েন্টের উপরে কথা বলতে হবে, এবং আমি খুব অল্প সময়ে এই কথাগুলো বলবো, তারপরে আমাদের মুরসালিন ভাই বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি কয়েকটি মৌলিক কথা আমি বলে নিই। সেটা হচ্ছে এই কোরআন শরীফের সূরা হুজরাত থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে খেতাব হয়নি, যে হে মোমেনরা, হে ইমানওয়ালারা, এইটা খেতাব হয়নি, বরং খেতাব হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে যে খেতাব, সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে লোক সকল, আমি তোমাদের ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে তৈরি করেছি, এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। এবং তারপরে যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি বিভিন্ন গোত্র আর বংশ জাতিতে আমি বিভক্ত করে দিয়েছি। কেন করেছি? তার উত্তর লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, তোমাদের পরিচয় হতে পারে, তোমাদের শনাক্তকরণটা স্পষ্ট হয়ে যায়। শনাক্তকরণ বাংলা শব্দ, শনাক্তকরণ যেন স্পষ্ট হয়ে যায়। লিতাআরাফু,
তারপরে এই বংশ মর্যাদা এবং গোত্র এবং জাতি এই সমস্ত নিয়ে মানুষ যাতে ফাসাদ সৃষ্টি না করে, মানুষ যাতে এর উপরে নিজেকে অহংকারী মনে না করে যে আমি অমুক বংশের লোক সুতরাং আমি মর্যাদায় বেশি, আমি অমুক বংশের লোক সুতরাং আমি মর্যাদায় কম, এই ধরনের হীনমন্যতায়ও না ভোগে আর অহংকারের মধ্যেও যেন ডুবে যায়। তার জন্য আল্লাহ পাক একটা মানদণ্ড বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে যে তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে যে ভয় করে, যে তাকওয়া অবলম্বন করেছে, সে তোমাদের মধ্যে মর্যাদায় সব থেকে বেশি। চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে বংশ ছিল, সেই কোরাইশ বংশ হোক বা ওসমানী হোক বা যে কোনো বংশেরই হোক যেটাকে আমরা মর্যাদা সম্পন্ন মনে করি, কিন্তু আল্লাহ পাকের তাকওয়া যদি তার মধ্যে না থাকে, চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা হোক, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে নেই। এটা স্পষ্ট করে নেওয়া দরকার। কারণ এ ব্যাপারে বলতে গেলে আমাদের বয়ানটা একটু অন্যদিকে চলে যেতে পারে, তবু আমি বলে দিই যে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যের মধ্যে নিজের বংশ পরিচয় বলাটাকে একটা জরুরি মনে করে ফেলে, যে করছে এভাবে করছে, যে বা কোরআন হাদিসের বয়ান ছেড়ে নিজেদের বংশ পরিচয় দিচ্ছে যাতে করে নিজের পরিচয়টা সাধারণ মানুষের সামনে স্টাবলিশড হয়ে যায়। এই ধরনের বক্তব্যের ব্যাপারে এই কোরআন শরীফের এই আয়াতটা পুরো খণ্ডন করছে। যে কেউ বলছে আমরা নবীজির বংশধর, এইভাবে প্রমাণ করতে। এখন কে দেখতে যাবে কে কার বংশধর, কত ওই কারো ব্যক্তিগত ইতিহাস পড়ার আমাদের সময় কোথায়? আমরা এতটুকু তার উত্তরে বলতে পারি, নবীজির চাচা আবু তালেব বংশের দিক থেকে একদম করিবি বংশ, মানে রক্ত সম্পর্কিত, কিন্তু আবু তালেব জান্নাতে যাবে কি না যাবে? এর উত্তর কি আসবে? যাবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের মুহূর্তে বলেছিলেন যে চাচা একবার কলমা পড়ে নাও, আমি তোমার সুপারিশ করব। কিন্তু চাচা কলমা নসিব হয়নি, পড়িনি, আর সেই জন্যেই চাচাকে যে আজাব দেওয়া হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতো, শুধু কলমা পড়িনি এইটা অপরাধ, আর ভালোবাসার দিক থেকে এত টপ ভালোবাসা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও আক্রান্ত হতেন, কেউ ওনাকে ধমকি দিত, তো চাচা সামনে আসতো, বলতো আমি বেঁচে থাকতে আমার ভাইপোর গায়ে কেউ হাত দিয়ে দেখাও। এরকমভাবে সাপোর্ট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত মোহাব্বত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব স্বীকারোক্তি আছে যে হুজুর বলছেন যে আমার চাচা আমাকে ভালোবাসতো, তারপরেও কিন্তু এত এক তো সম্পর্ক রক্তের, আর দ্বিতীয় হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের হক বি আদায় করেছেন। কিন্তু তথাপি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কলমাটাকে কবুল না করার কারণে, তাকওয়া জিন্দিগিতে না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহকে না মানার কারণে সে কিন্তু জান্নাতি হবে না, বরং জাহান্নামী হবে। এবং সবথেকে কম আযাব দেওয়া হবে, জাহান্নামের একটা জুতো তানাকে পরিয়ে দেওয়া হবে, যার মানে তাপ টেম্পারেচারে মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। তাহলে বোঝা গেল, আমরা যদি নিজের বংশ পরিচয়টা নবীজির সাথে প্রমাণ করেও দিই, তথাপি আমাদেরকে আল্লাহর তাকওয়া প্রমাণ করতে হবে, ঈমান প্রমাণ করতে হবে। শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়ের সাথে সম্পর্ক জুড়ে দিলেই আমরা কিন্তু আল্লাহ পাকের জান্নাতের হকদার হব না, এটা তো বলে নিলাম। তো এখানে যে শব্দটা বলেছে লিতা রফু, তোমাদেরকে গোত্র এবং বংশতে যে ভাগ করা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে পরিচয় লাভ করতে পারো, তোমাদের পরিচয়টা শনাক্তকরণটা স্পষ্ট হয়, এটা একটা দিক। আর দ্বিতীয় অ্যাঙ্গেল থেকে আমি আর একটা আয়াত পড়েছি, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্যের মধ্যে থাকা সমস্ত প্রস্তুতি গ্রহণ করো বাতিলের মোকাবেলায়, সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো। এখন এই দুটো আয়াতকে যদি আমরা প্যারালালভাবে বুঝতে চাই, যে এখন বর্তমান সময়ে এসছে আমাদের পরিচয়টাকে স্পষ্ট করা, সেই পরিচয় স্পষ্ট করতে গিয়ে ভারতবর্ষ হোক বা যে কোনো দেশের যে সমস্ত কানুন আছে, বৈধভাবে যে কানুন তৈরি করা হয়েছে, সেই কানুনের আওতার মধ্যে থেকে আমরা আমাদের পরিচয়কে স্পষ্ট করব, যে আমি একজন ভারতবর্ষের নাগরিক এবং আমার নাম অমুক। এই জন্য নামটাও স্পষ্ট হবে, আমার পিতার নাম অমুক, কেন পিতার পরিচয়ের মাধ্যমে ছেলের পরিচয়টা স্পষ্ট হয়। পিতার নাম, তুমি কোন পিতার সন্তান, সেই পিতার নাম, আমার নাম, আমার অ্যাড্রেস মানে ঠিকানা, এ সমস্ত কিছুর মাধ্যমে আমার পরিচয় স্পষ্ট হবে। সেই জন্য ভারতবর্ষের যে সমস্ত নিয়ম আছে, যেমন একটা ভোটার কার্ড, ভোটার আইডি কার্ড, এই কার্ডের মাধ্যমে আমার একটা ভারতবর্ষের নাগরিকত্বের একটা পরিচয়পত্র হতে পারে।
অথবা আধার কার্ড। যে কোনো দেশে তার ভিন্ন নিয়ম হতে পারে, একই নিয়ম হবে এরকম না, সেই দেশের অন্য নিয়ম হতে পারে। সেই নিয়ম অনুযায়ী তাকে পরিচয়টাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এটা এই পরিচয়ের লোক। তো যেমন আধার কার্ডের মাধ্যমে আমাদের যেমন ভোটার কার্ডের নাম, ঠিকানা, পিতার নাম সব কিছু এবং জন্মের তারিখ, বয়স, এ সব কিছু যেমন ঠিকঠাক থাকতে হবে তবে আমার পরিচয়টা স্পষ্ট হবে, ঠিক তেমনিভাবে যদি দ্বিতীয় আর একটা হয় পরিচয়পত্র যেমন আধার কার্ড, এই আধার কার্ডের পরিচয়টাও আমাদেরকে স্পষ্ট করতে হবে, তাতে আমার নাম সঠিক স্পেলিং থাকবে, পিতার নাম সঠিক থাকবে এবং তার সাথে সাথে বয়স, ডেট অফ বার্থ যা কিছু ওখানে দেওয়ার সেগুলো থাকবে। তারপরে স্কুল সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট এইগুলোকেও আমরা সঠিকভাবে তৈরি করব যাতে করে আমাদের পরিচয়গুলো স্পষ্ট হয়ে যায় সঠিকভাবে। যদি কোথাও ভুল থাকে তাহলে কিভাবে সেটা কারেকশন করতে হবে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ জানেন তাদের শরণাপন্ন হয়ে আমরা এগুলোকে ঠিকঠাক করে নেব। এবং এতদিন যে আমরা গাফলতির সাথে কাটিয়েছি এখন আর নয়, আমাদেরকে এবারে পূর্ণ প্রস্তুতি নিতে হবে আমাদের পরিচয়গুলোকে স্পষ্ট করার জন্য। আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট এগুলোকেও স্পষ্ট করে নেওয়া। ডেথ সার্টিফিকেটও যদি আমার পিতার, আমার মায়ের যারা ইন্তেকাল হয়েছে তার ডেথ সার্টিফিকেটগুলোকেও স্পষ্ট করে রেখে দেওয়া, কারণ তাদের ওই পরিচয়ের মাধ্যমে তাদের মানে যে সম্পত্তি ছেড়ে যাওয়া সম্পত্তির প্রমাণ হবে, সেটাও প্রয়োজনীয়তা রয়েছে। যে ছেড়ে যাওয়া সম্পত্তির প্রমাণিকতার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের একটা গুরুত্ব আছে ভারতবর্ষ এবং অন্যান্য দেশেতেও, সেটাকেও আমাদেরকে ঠিকঠাক করতে হবে। আবার তার সাথে আমরা ইমানদারির সাথে এটাও করব যে রেশন কার্ড, আমাদের রেশন কার্ড আছে, এখন দেখা গেল আমার মা ইন্তেকাল করেছে অথবা আমার বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে আমরা 2 বছর রেশন তুলে যাচ্ছি, এটা হয়তো মানে কর্তৃপক্ষ বুঝতে পারবে না, কিন্তু এই খাওয়াটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই রেশন তুলে খাওয়াটা আমার জন্য হালাল হচ্ছে কিনা বা হারাম হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তারপরে পাসপোর্ট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট এটা দরকার আছে, তার কারণ আমরা দেশের মধ্যে যেখানেই সফর করি না কেন, সেক্ষেত্রে ট্রেন, বাসে যদি সফর করি সেক্ষেত্রে আমাদের পরিচয়পত্র বা আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের যে কোনো উন্মুক্ত একটা হুকুম আছে, চাই আধার কার্ড দিয়ে হোক, চাই ভোটার কার্ড দিয়ে হোক, চাই ড্রাইভিং লাইসেন্স দিয়ে হোক, এইগুলো দিয়ে পরিচয়পত্র হয়ে যাবে। কিন্তু যদি আমরা বিদেশ সফর করি তখন শুধুমাত্র মোকাইয়েদ হুকুম মানে শর্তায়িত হুকুম, শুধুমাত্র পাসপোর্টের থ্রুতে আপনি আপনার দেশীয় ন্যাশনালিটিটা প্রমাণ করতে পারবেন, অন্য কিছুর মাধ্যমে প্রমাণ হবে না। সুতরাং পাসপোর্টকেও আমাদের সঠিকভাবে তার বানান, তার পিতার নাম, তার বয়স, ডেট অফ বার্থ সব কিছু যেন ঠিকঠাক থাকে সে ব্যাপারেও আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমরা যে রাস্তায় ড্রাইভিং করছি, গাড়ি চালাচ্ছি, মোটর সাইকেল হোক, 4 চাকা হোক, এই চালানোর ক্ষেত্রে আমাদের যে নিয়ম আছে, যে সরকারি লাইসেন্স, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও পর্যন্ত যে যারা বক্তব্য রাখবেন, যারা ফাতোয়া দেবেন, যারা বিভিন্ন কাজে নিয়োজিত, তাদেরকে যে কাজের জন্য নিয়োজিত রেখেছেন সরকার কর্তৃপক্ষ, তার লাইসেন্স দিয়েছেন, তারাই সিরিফ আর সিরিফ সেই কাজ করতে পারবে, অন্য কারোর জন্য ইজাজত নেই। কেন? এটা ইসলামের সংরক্ষণের জন্য, যে ইসলাম সংরক্ষিত থাকবে না, যে কেউ ফতোয়া দিয়ে দেবে, যে কেউ বয়ান করে দেবে, ইসলাম আর সংরক্ষিত থাকবে না, ইসলামের নিয়ে ছেলে খেলা তৈরি হয়ে যাবে। সেই জন্য যাকে লাইসেন্স দেওয়া হয়েছে তুমি বক্তব্য রাখবে তো সে বক্তব্য রাখবে, যাকে লাইসেন্স দেওয়া হয়েছে তুমি ফতোয়া বিভাগে থাকবে সে ফতোয়া দেবে, অন্য কেউ ফতোয়া দেবে না। এইভাবে বিভাগীয় কর্মচারীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাগ করে দিয়েছিলেন। ঠিক অনুরূপভাবে ড্রাইভিং লাইসেন্স, যাকে সরকার চালাবার অনুমোদন পত্র দিচ্ছে ওটাকে ড্রাইভিং লাইসেন্স বলা হয়, সেই যাদের কাছে আছে সে শুধুমাত্র ড্রাইভিং করবে, নাহলে অন্য কেউ ড্রাইভিং করলে তাতে যদি অ্যাক্সিডেন্ট হয় তার পুরো কৈফিয়ত, পুরো দায়িত্ব ড্রাইভারের উপরে পড়বে। কিন্তু লাইসেন্স প্রাপ্ত, যেমন লাইসেন্স প্রাপ্ত ডাক্তার, সে যদি চিকিৎসা করতে গিয়ে কেউ মারা যায় তার কোনো কেস হবে না, কিন্তু লাইসেন্স প্রাপ্ত নয় এমন ডাক্তার চিকিৎসা করতে যায় যদি, আর সে যদি অনেক যোগ্যও হয় তথাপি কিন্তু সে কেস খেয়ে যাবে, তার লাইসেন্স তো নেই, তার চিকিৎসা করার অধিকারও নেই। ঠিক সেরকমই এইভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে যত কিছু আমাদের, এমনকি আমাদের জমি জায়গার যে দলিলপত্র, তার মিউটেশন পেপার, তার সমস্ত কিছু সব কিছু আমাদেরকে ওকে রাখতে হবে, যাতে করে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে নিজের পরিচয়টাকে, নিজের বংশ পরিচয়কে এবং নিজেদের পরিবার এবং নিজেদের সম্পত্তির সমস্ত পরিচয় যেন আমরা স্পষ্ট করতে পারি, এ ব্যাপারে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের কি করণীয় সেটা আমাদের মুরসালিন ভাই
খুব গুরুত্বের সাথে বলবে, আমরা প্রত্যেকে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে একটা বিষয় নিয়ে, যে এসআইআর, তো এটা নিয়ে অনেকে উদ্বেগের সাথে চিন্তায় আছে, আবার অনেকে চিন্তায় নেইও। তা আমাদের হাফেজ জালাল সাহেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের প্রত্যেক ইনসানকে, এবং ইনসানের বসবাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু নিজাম তৈরি করে দিয়েছেন। আল্লাহ বিভিন্ন সময় নবী আলাইহিসসালামের মাধ্যম দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্নভাবে মানুষের বাঁচা চলাফেরার এক একটা জামানার এক এক ধরনের পদ্ধতি মাধ্যম দিয়ে মানুষ জীবনযাপন করে এসছে। আর আস্তে আস্তে সংশোধন হতে 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 জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এসে মানব জীবন ব্যবস্থার পদ্ধতি সম্পূর্ণ হয়েছে। মানুষ কিভাবে বসবাস করবেন, মানুষের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে, সমাজনীতি কেমন হবে, অর্থনৈতিক ব্যবস্থা মানব জাতির কেমন হবে, এবং তার সাথে সাথে মানুষ দৈনন্দিন জীবন ব্যবস্থায় তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো কিভাবে মেটাবেন সেটা কিন্তু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাই আমরা যারা মুসলমান, আমরা যদি আমাদের জীবন ব্যবস্থাটা যদি কোরআন হাদিস মোতাবেক আর আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, তাহলে আমাদের কাছে কোনো কিছুই সমস্যা না। আর যখনই আমরা এই তরিকা, এই তরতিব ছাড়বো আর গায়রদের তরতিব অবলম্বন করব, তখনই কিন্তু আমাদের সব কিছুই সমস্যা দেখা দেবে। সেই কারণে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের মতো জায়গায় আমাদের এখানে একত্রিত করেছেন, আর বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিন্তা ফিকির করার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা সকলে অবগত আছেন, বিগত 27/10/2025 তারিখে ভারতবর্ষের যিনি নির্বাচন কমিশনার যে টিম আছে, তারা একটা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে ভারতবর্ষের পশ্চিমবাংলা সহ আর কিছু ইউনিয়ন টেরিটরিজ নিয়ে টোটাল 12টা জায়গায় এসআইআর হবে ঘোষণা করেছে। কিন্তু এই এসআইআর নিয়ে আমরা, কে বলছে স্যার, কে বলছে এসআইআর বলছে, এসআইআর কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো নতুন জিনিস না। আমরা অনেকে ভাবছি হয়তো নতুন কিছু একটা আসছে। কিছু রাজনৈতিক দল এইভাবেই আমাদেরকে উপস্থাপনা করছেন। কেন, একটা রাজনৈতিক দল দেখবেন অনেক দিন থেকে বলছে প্রাণ থাকতে আমরা এসআইআর হতে দেব না বাংলায়। যেমন তারা আরেকটা কথা বলেছিলেন, আমরা বেঁচে থাকতে, আমাদের সরকার থাকতে ওয়াকফ আইন আমরা পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করতে দেব না। এই যে ধোঁকাদারি কথা বলে বিশেষ করে মুসলমানদেরকে একটা ঠকানোর চক্রান্ত চলছে। ওয়াকফ নিয়ে দেখবেন অনেকে বলছে আমরা ওয়াকফ হতে দেব না, ওয়াকফ নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। কিন্তু ওয়াকফ নিয়ে যদি কেউ ভারতবর্ষে লড়াই করছে, সেইটা হচ্ছে জামিয়াতে উলামা হিন্দের পক্ষ থেকে। একমাত্র ওয়াকফ নিয়ে মানে একদম গঠনমূলক পদক্ষেপ সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে কোনো জায়গায় একটা কেস কিন্তু আমরা দার্জ করেছি এবং লড়াই চলছে। কিন্তু এর জন্য যারা বলছে যে আমরা বাংলায় ওয়াকফ হতে দেব না, মুসলমানদের কোনো ক্ষতি হবে না, তারা কিন্তু, আপনাকে একটা জিনিস বলি, যখন আমরা মসজিদে নামাজ পড়ি, কিন্তু আমরা যদি কোনো লোক অজু করে মসজিদে না প্রবেশ করে আর নামাজ পড়ার জন্য রাস্তায় আন্দোলন করে, ঝগড়া করে, সব করে দিই, তাহলে স্বভাব কি আমরা পেয়ে যাব? তা পাবো না। নামাজ পড়ার আমাকে বাকায়দা অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
5 ওয়াক্ত আন্দোলন করলে কিন্তু স্বভাব পাওয়া যাবে না। ঠিক তেমন ওয়াকফ যদি বাঁচাতে হয়, এই আইন, এইটা যে বিল নিয়ে আসা হয়েছে, ওয়াকফ অ্যাক্ট করা হয়েছে, অ্যাক্টের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই লড়তে হবে। এটা কিন্তু কেউ লড়ছে না, তারা বলছে ওয়াকফ আমরা হতে দেব না। আর মুসলমানও এত মুতমাইন হয়ে গিয়েছে, আমরা আল্লাহর কথার উপরে একিন এত কমে গিয়েছে, আল্লাহর নবীর ওয়াদার উপরে এত একিন কমে গিয়েছে, তাদের ওয়াদার উপরে এত একিন বেড়ে গিয়েছে, আমরা তাই তাদের কথায় নেচে বেড়াচ্ছি। সেই ঠিক তেমন এসআইআরও আমরা শুনছিলাম হতে দেব না, হতে দেব না, রক্ত গঙ্গা বইয়ে দেবো। আপনারা বলুন, কারোর ক্ষমতা আছে এসআইআর আটকে দেবে? এটা কনস্টিটিউশনাল রাইট। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার সিটিজেনশিপ অ্যাক্ট, যেখানে 1955 সিটিজেনশিপ অ্যাক্টে পরিষ্কার ক্লিয়ার করা হয়েছে নির্বাচন কমিশনের অধিকার কি আছে। সে যার পক্ষেই কাজ করুক, সেটাই আমি যাচ্ছি না, পুরো নির্বাচন কমিশনের অধিকার অনুযায়ী উনি কিন্তু এসআইআর করতে পারে। এর আগে বহুতবার হয়েছে। এই এসআইআর এর ব্যাপারটা জানার আগে আমাদের জানতে হবে ভারতের নাগরিক কিভাবে হওয়া যায়। কারণ আমাদের দেশে নাগরিকত্বর কোনো প্রমাণপত্র দেওয়া হয় না। আমরা অনেকে মনে করি ভোটার কার্ড আমার নাগরিকের প্রমাণ না, এটা হচ্ছে আপনার ভোট দেবার অধিকার। আধার কার্ড আপনার নাগরিক প্রমাণ না, এটা আপনার বায়োমেট্রিক একটা পরিচয়পত্র। আপনার পাসপোর্টটাও বিদেশে যাবার জন্য আপনার একটা পারমিশনের প্রমাণপত্র। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে সঠিক কোনো নাগরিকের জন্য কোনো পরিচয়পত্র দেওয়া হয় না। তাহলে ভারতবর্ষের নাগরিক কিভাবে হবে? যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, তৎকালীন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট না, প্রথম যে সরকার হয়েছিল সেই সরকার নির্বাচিত হয়নি, সিলেক্টেড গভর্নমেন্ট, যেটা পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ডক্টর সর্দার বল্লভভাই পটেল যখন আমাদের ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই তখন ওই সরকারের শিক্ষামন্ত্রী। এই যে সরকার এবং যে সংবিধান যারা তৈরি করছিল, সকলে মিলে ভারতবর্ষের ক্রিম মানুষরা, ক্রিম বুদ্ধিজীবীরা, তারা সিদ্ধান্ত নিল 1947 থেকে নিয়ে 1950 সাল পর্যন্ত যে যাওয়া আসা করে যখন স্থিতিশীল হলো, কেউ পাকিস্তান, কেউ বাংলাদেশ, তখন তো দেশ একটা, এই 1947 থেকে 50-এর মধ্যে যারা 1950 সালে আমাদের দেশে থেকে গেল, অল আর ইন্ডিয়ান সিটিজেন বলা হলো, এরা সকলেই ভারতের নাগরিক। এবার 1950 সালে প্রথম এসআইআর মানে প্রথম আমাদের ভোটার তালিকা তৈরি হলো। সেই ভোটার তালিকায় যাদের 21 বছর বয়স, যারা 21 বছর বয়স, তারা সকলে ভোটার তালিকায় ভোটার লিস্ট তৈরি হলো। 1952 সালের প্রথম ভোটার লিস্ট পাবলিশড হয়। 1950 থেকে যে কাজ চালু হয়, 1952 সালে সেই ভোটার লিস্টে যেমন আমার আব্বার দাদাজিরও নাম আছে, আমার আব্বার দাদিমার নাম আছে, আমার দাদাজি আমার দাদিরও নাম আছে। 1952 সালের ভোটার লিস্টে আমি দেখেছি, আমার তুলে রাখা আছে। সেই 1952 সালে যারা থেকে গেল তারা ভারতের নাগরিক। এরপরে 1952 আরও একবার আরও এরম পাট করতে করতে আবার 1987 সালের যখন এসআইআর হয়, বলছে 1952 থেকে 1987 সাল পর্যন্ত যাদের জন্ম, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে, তারাও কিন্তু সকলে ভারতের নাগরিক। তাদের কোনো প্রমাণপত্র লাগবে না যে তার বাপ কোথার মা কোথার, এটা লাগবে না। সে যদি নিজে 1987 থেকে 1950 থেকে নিয়ে 1987 সালের মধ্যে তার যদি এই দেশে জন্ম হয়, সে যেমন আমাদের জন্ম যেই সময় 1950 থেকে 87-র মধ্যে, আমরা সকলে কিন্তু আমাদের বয়সী যারা, শুধু প্রমাণ করতে হবে ওই সময় আমাদের জন্ম। যদি ভোটার লিস্টে নাম নাও থাকে, আমরা ভারতের নাগরিক। বুঝে আসলে এটা পরিষ্কার? এই 1987 সালের পর থেকে নিয়ে এই 2003 সাল, 1987 সাল থেকে 2002-এর যে ভোটার লিস্টের কথা হচ্ছে, এই 2002 সালের এর মধ্যে যাদের জন্ম, তাদের বাপ অথবা মা ভারতীয় প্রমাণ দিতে হবে। বুঝতে পারলেন? ক্লিয়ার? 1987 সাল থেকে 2003 সাল যাদের জন্ম, এদের মধ্যে যে কোনো ওয়ান প্যারেন্টস, বাপ কিংবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই, এবং তার যদি প্রমাণপত্র সে তার সন্তান হিসেবে থাকে,
তাহলে তারাও নাগরিক। এবারে 2003 থেকে 2025 এটা কিন্তু খুব বোঝার আছে। 2003 থেকে 2025 আমাদের যাদের জন্ম, যাদের এই সময়কালে জন্ম হয়েছে, যেমন আমার ছেলে, বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার ভাইপো, আমার ছোট ভাইপো, এদের সব সাত, এরা সকলে এই সময়ের ভেতরে জন্ম, মানে আমার বড় ছেলেটা বাদ দিয়ে ছোট, এরা সবাই এই 2003 থেকে নিয়ে 2025 আজকে পর্যন্ত যাদের জন্ম, এদের বাপ মা দুজনেরই কিন্তু প্রমাণ তাকে দিতে হবে যে তারা ভারতের নাগরিক। এবারে ধরুন বাপ ভারতীয়, এদের মা বাংলাদেশের কিংবা মা পাকিস্তানের, কিংবা যেমন সোনিয়া গান্ধী, আমি বোঝাবার জন্য বলছি, রাজীব গান্ধী ভারতীয়, সোনিয়া গান্ধী ইটালিয়ান। এবারে এদের সন্তানের জন্ম 2003 থেকে 2025 মধ্যে। এই মা যদি ঘুষপেট হয়, সেই সন্তান ভারতের নাগরিক হবে না। ঘুষপেট মানে বুঝতে পারলেন? যদি কোনো প্রমাণ ছাড়া বাংলাদেশের বর্ডার পার করে এসে যদি এখানের বাংলা মুসলিম ছেলেকে মানে কোনো বিয়ে করে নিয়েছে, কিন্তু সে ভারতে আসার কোনো প্রমাণ নেই, তাহলে এই সন্তানের ক্ষেত্রে কিন্তু টাফ ম্যাটার আছে, এইখানটা বোঝার আছে। এবার যদি মা বাংলাদেশি কিন্তু মা অফিসিয়ালি পাসপোর্ট করে এসছেন, ভারতের সরকারকে বিবাহ সূত্রে নাগরিকত্বর অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়নি হয়তো, কিন্তু অ্যাপ্লিকেশন করা থাকলে এই সন্তানরা কিন্তু ভারতের নাগরিক, মানে লিগালি আসতে হবে। আমাদের সরকার যেটা বলতে চাইছে, নির্বাচন কমিশনার লিগালি হতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের একটা ক্লিয়ার হলো। এবারে ধরুন একটা ছেলের জন্ম 1987 আগে, কিন্তু তার বয়স 2002 সালের ভোটার লিস্ট যখন পাবলিশড হয় 1 জানুয়ারি 2002 সালে, তার বয়স ছিল 17 বছর 9 মাস। তাহলে এই বাচ্চাটার তো ভোটার লিস্টে নাম উঠবে না, 18 বছর তার হয়নি, তাহলে তার কিন্তু নামটা 2002 সালের ভোটার লিস্টে পাওয়া যাবে না। তাহলে এ কি করবে? কিন্তু এই 2025 ভোটার লিস্টে নাম আছে, তাহলে এর কি হবে? বলছে এর বাবা কিংবা মা যে কোনো একজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে তাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধু একটা রঙিন ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনারা রেডি রাখবেন। আপনাদের কাছে বিএলও আসবে, মানে ব্লক লেভেল অফিসার, আর তার সাথে অনেক রাজনৈতিক দলের বিএলএরাও থাকতে পারে, কিন্তু যেই থাকুক কারোর বিশ্বাস করবেন না, কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস শুধু আল্লাহকে করবেন। আর নিজের ফর্ম নিজের চোখের সামনে ফিল আপ করবেন। আর ফর্মটা কিভাবে ফিল আপ হয়, আমি দিনিয়াতের গ্রুপে আমি একটা ভিডিও স্ক্রিনের মাধ্যম দিয়ে আমি স্ক্রিন টাচ করে একদম কোথায় কি লিখতে হবে না লিখতে হবে আমি ভিডিও করে দিয়ে দিয়েছি অলরেডি। তার সাথে আমাদের জামিয়াতের, হাওড়া জেলা জামিয়াতের গ্রুপেও দেওয়া আছে, এবং আরও বিভিন্ন গ্রুপে আমি জালালকেও বলেছি, আমাদের পাড়ারও যদি কারোর কোনো গ্রুপ থাকে আপনারা শেয়ার করে নেবেন। নিজেদের চোখের সামনে ফর্মটা ফিল আপ করবে বিএলও ফিল আপ করার পর আপনি সই করবেন, বিএলও অফিসার সই করবে। একটা কপি কিন্তু আপনাকে দিয়ে যাবে, দুটো কপি থাকবে, একটা ওরা নেবে, একটা আপনাকে দিয়ে যাবে। আপনার ওই কপিটা কিন্তু খুব যত্ন সহকারে আপনি রেখে দেবেন, এই কপিটা কিন্তু খুব যত্ন সহকারে রাখবেন। তারপরে যখন ফার্স্ট এই যে আমাদের আপনারা জানেন 4 নভেম্বর থেকে নিয়ে 4 জানুয়ারি এই সময়কালে বিএলও টুরা আপনাদের বাড়ি বাড়ি আসবে, এসে এই কাজটা করবে। তারপরে যদি দেখা যায় কোনো ব্যক্তির নাম, ধরুন আপনাদের কারোর নাম 2002 সালে আছে অলরেডি, তার আর কিচ্ছু লাগবে না, শুধু বর্তমান যে ফর্মটায় বর্তমান নামটা আর একটা কলম আছে, যদি সে নিজেই হয় তার 2002 সালে নাম থাকে, সেই জায়গাটা সে ফিল আপ করবে, সই করবে, ফটো দেবে, নিয়ে চলে, কারোর কোনো ডকুমেন্টস লাগবে না। এবারে এই কাজটা আপনার হবে 4 নভেম্বর 4 জানুয়ারি পর্যন্ত হবে। তার মধ্যে ওরা একটা খসড়া ড্রাফট আপনাদের, এটা যখন কমপ্লিট হয়ে যাবে একটা খসড়া মানে ড্রাফট ভোটার লিস্ট ওরা পাবলিশ করবে। সেই ড্রাফট ভোটার লিস্টটা পাবলিশ করবে যখন, ওটা সম্ভবত 9 ডিসেম্বর একটা ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করবে। সেই ড্রাফট ভোটার লিস্টটায় আপনারা ফলো করবেন।
আপনারা প্রত্যেকে নিজেদের ড্রাফট ভোটার লিস্টটা ফলো করবেন, কারণ এটা খুব প্রয়োজন। এই ফলো করলে ওটা হবে 9 ডিসেম্বর। ড্রাফট ভোটার লিস্টটা পাবলিশ হবে 9 ডিসেম্বর 2025। এই 9 ডিসেম্বর থেকে আর 8ই জানুয়ারি পর্যন্ত ধরুন আপনার নাম ওই ড্রাফট ভোটার লিস্টে এলো না, এটা কিন্তু ফাইনাল না, ভয় পাওয়ার কিছু নেই। এলো না বলে মারপিট ফাটপিট করে ফেললাম, বিএলওর ঘরে গিয়ে ভাঙচুর করে দিলাম, কিচ্ছু করবেন না। আপনাকে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড দেওয়া হচ্ছে। আপনি ক্লেম করবেন যে না আমি ভোটার, কেন আমার নাম বাদ গেল, তার অবজেকশন দেওয়ার জন্য আপনাকে 9 ডিসেম্বর থেকে না 8ই জানুয়ারি, লম্বা একটা সময়, পুরো 1 মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়কালের মধ্যে নিজের তাগিদে ভাই, কোনো রাজনৈতিক দল এসে করবে, ধরুন কোনো রাজনৈতিক দল বুঝতে পারলো আমি তার ভোটার না, সে কেন আমার করবে, কিন্তু কেউ বুঝতে পারলো ও ভোটে উঠলে আমার ক্ষতি হবে ব্যক্তিগত, তাহলে ওর নামটা আমি তো নিজের কাজটা নিজে করবেন। এই যে 9 ডিসেম্বর থেকে নিয়ে 8ই জানুয়ারি পর্যন্ত আপনারা কমপ্লেন করলেন। কমপ্লেন করার পর 9 ডিসেম্বর থেকে নিয়ে 31শে জানুয়ারি পর্যন্ত ওটার কিন্তু হিয়ারিং হবে। যেমন ভোটে নতুন নাম তুললে হিয়ারিং হয়, আমরা কিন্তু অনেক সময় হিয়ারিংয়ে যাই না। আগে শ্রমিক মঙ্গল কেন্দ্রে হিয়ারিংয়ে ডাকতো, কোনো সময় আমাদের হাওড়ায় ডাকে, এখন হাওড়ায় ডাকে। এখনও কিন্তু আমি জানি ফর্ম 6 অনেকের ফিল আপ করা হয়, তারা হিয়ারিংয়ে যায় না। কারণ অনেক সময় আমি যখন থাকি আমি দেখিছি আমার এলাকার কেউ হিয়ারিংয়ে যায়নি, কিন্তু নামটা তুলে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে প্রত্যেকে যাবেন, আর নিজেদের যে সঠিক কাগজ নিয়ে যাবেন। আর একটা কথা বলি আমি, আমাদের দেখবেন আমরা যারা দিনই মেহনত করি, আমাদের যে কয়েকটা উসুলের কথা যারা আমরা দাওয়াতে তাবলীগের কাজ করি, 6 সিফাতের বয়ান করি, তার মধ্যে একটা সিফাতের কথা বলা হয় যে ইকরামে মুসলিমিন। একরাম আমাদের মুখে আছে, আমলে নেই। যদি আমাদের আমলে থাকতো আজকে মুসলমানকে বিপদে পড়তে হতো না। দেখবেন অনেক বাপ বয়সকালে ছোট ছেলে হয়তো খুব খিদমত করেছে, বাপ মারা গেল, বাপের সব দস্তাবেজ ছোট ছেলের কাছে আছে, বড় ভাইকে দিতে চায় না, দলিল দিতে চায় না। আকসার মুসলমান ঘরে এরাম আছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো, আমার কাছে এরাম অনেক নাম আছে, অনেক মানুষ আছে আমার কাছে বিচারে। কিন্তু এই সময় আপনারা এটা করবেন না, জোড়হাত করে বলছি। কারোর কাছে যদি বাপের দেওয়া দলিল থাকে 87 সালের আগের, কিংবা 1957 সালের রিভিশন পর্চা যে আরএস পর্চা থাকে, কি আরো পুরনো কোনো কাগজ থাকে, এই সময় জেরক্স করুন, প্রতিটা ভাইয়ের হাতে একটা করে কপি দিয়ে দিন। একরামে মুসলিমিন এটা বলে, শুধু তবলিগ জামাতে গিয়ে ভালো খাবার কাউকে খাইয়ে দেওয়া এটা একরামে মুসলিম হচ্ছে আমার দৈনন্দিন জীবন ব্যবস্থায় চলার জন্য যা যা প্রয়োজন আমি নিজের পছন্দ করি, সব প্রয়োজন আমার ভাইয়ের জন্য আমি যেন পছন্দ করি। এই জায়গাটা আপনারা করবেন, কারণ আপনাদের যখন এই যে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের সময় এই ডকুমেন্টসগুলো লাগবে। হয়তো আমার বাপের নাম নেই, আমার মার নাম নেই, আমার নাম নেই, আমাদের কারুর নাম 2000 ভোটার লিস্টে, 2 এর ভোটার লিস্টে নেই, তাহলে কি করব? তাহলে আমার 1987 সালের আগের দলিল আছে আমার বাপের, সেই দলিলটা নিয়ে গিয়ে দেখিয়ে ওই অবজেকশনে আমি ফর্ম যে ফিল আপ করবো সেখানে কিন্তু প্রমাণ করে নাম তুলতে পারবো। এবার ধরুন আমার কাছে দলিল আছে, আমি আমার ভাইকে দেবো না, তাহলে আমার ভাই বেচারা কি করবে? তাহলে আপনি চাইবেন আপনার ভাই বিপদে হোক? তাহলে আমরা কেউ চাইবো না। তাহলে আজকে অন্তত এই নিয়ত করবো ইনশাল্লাহ সবাই, যাদের কাছে কাগজপত্র যার নুকোনো রেখে দেওয়া আছে, অন্তত এই সময়টায় আপনারা এই কাজটা করবেন। আর করলে কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আর আল্লাহ তখন প্রশ্ন করবে যে তোমার নিজের ভাই বিপদে পড়েছিল, সেই বিপদের দিনে তুমি খালি তোমার নিজের পার্থিব স্বার্থ অংশ হক মারার জন্য তুমি তাকে তার কাগজটা পর্যন্ত তুলে দিতে পারোনি। এই জায়গাটা খুব খেয়াল রাখি আমরা। আর তারপরে এই 9 ডিসেম্বর থেকে নিয়ে 31শে ডিসেম্বর যখন আমাদের এই হিয়ারিং ভেরিফিকেশন সব কমপ্লিট হবে, তারপর একটা ফাইনাল লিস্ট বার হবে 7ই ফেব্রুয়ারি 2026-এর। তো এই হচ্ছে এসআইআর এর প্রসেস। এসআইআর কোনো কিন্তু নতুন জিনিস না। এবারে এইগুলোতে নাম তোলার জন্য আপনাদের কয়েকটা জিনিস, মানে আপনার যদি কারুর কোনো জায়গায় এ থেকে 12টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। আপনাদের যাদের নাম কোনো জায়গায় কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন, যার আর কি 2002 সালে বাপ মা কারুর নাম নেই, নিজের নাম নেই, অথচ 2025 সালে আপনাদের নাম আছে আর সেই নামটা বাদ দিতে যাচ্ছে, তাহলে আপনাদের সেই নাম
রিভিউ করার জন্য আবার কি করতে হবে, আপনাকে 12টা ডকুমেন্টসের মাধ্যম দিয়ে নাম তুলতে হবে। একটা হচ্ছে 1/7/2087 সালের আগের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো কাগজ কর্তৃপক্ষর, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতের জারি করা যে কোনো পরিচয়পত্র কিংবা সংপত্র, এটা পরিচয়পত্র থাকলেই হবে, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। ধরুন আমি কোনো সরকারি অফিসে চাকরি করতাম, আমার 87 সালের আগে সেখানে আমার আইডেন্টিটি কার্ড আছে, লেবার কার্ড আছে, কিংবা আমার এলআইসির একটা কার্ড আছে আমার নামে, কিংবা আমার পিএসইউ আছে, এইগুলো যদি থাকে তাহলে ওইটাও কিন্তু অ্যাকসেপ্টেড। উপযুক্ত কর্তৃপক্ষর কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট, যে কোনো সরকারি দপ্তর থেকে বার্থ সার্টিফিকেট। আমাদের অনেকের 1991 পরে যাদের জন্ম, ম্যাক্সিমাম লোকের বার্থ সার্টিফিকেট থাকারই কথা। এবারে সেই বার্থ সার্টিফিকেটটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। এবারে অনেকের এখন দেখবেন বার্থ সার্টিফিকেট আগে পেন দিয়ে লেখা থাকতো, হাতে হ্যান্ড রাইটিং, সেটাকে কিন্তু এখন বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্ট যেখানে রেজিস্ট্রেশন হয়েছিল, আপনি গেলেই আপনার কিছু 300-400 টাকা মতো নেয়, নিয়ে ওটাকে কিন্তু আবার ডিজিটালাইজড করে দিচ্ছে। আপনার যাদের এসএসকেএমে জন্ম, তারা আপনার ওই ভবনের ওখানে যে বার্থ রেজিস্টার্ড অফিস যেখান থেকে করেছিলেন, ওখানে হাওড়ার হলে হাওড়া মিউনিসিপ্যাল, পঞ্চায়েত হলে পঞ্চায়েতের বিডিও অফিসে যাবেন, এগুলো করে দিচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে, এগুলো করে নেবেন। পাসপোর্ট যদি কারোর থাকে 1987 সালের আগে থেকে, 1987 সালের আগের কিন্তু পাসপোর্ট আপনারা দেখাতে পারেন। স্বীকৃতি বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলার মানে মাধ্যমিকের শিক্ষাগত সার্টিফিকেট, মানে বোর্ডের যে শিক্ষাগত, স্কুল সার্টিফিকেট না, কিন্তু এখানে আমরা ভালো করে বুঝে নিই, স্কুলের সার্টিফিকেট কিন্তু এখানে অ্যালাউ না, এখানে বোর্ডের স্বীকৃত সার্টিফিকেট, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি মানে ইউনিভার্সিটি বোর্ড, সরকারি বোর্ড থেকে যে সার্টিফিকেট দেবে সেইটা স্বীকৃতি পাবেন। এবং তার সাথে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সংশয়পত্র। আমরা যে এখানে পার্মানেন্টলি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি রাজ্য সরকারের মানে আমাদের এসডিওর পক্ষ থেকে, হয়তো দেখা গেল আমার ওই সময় 87-88-তে কোনো এসডিওর কাছে আমার, অনেক সময় আমরা করি না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করি, সেই সার্টিফিকেট বার করা আছে, তাহলে কিন্তু আপনি ওই সার্টিফিকেট দেখিয়ে আপনি কিন্তু ভারতের নাগরিক হিসেবে আপনি ভোটার তালিকায় নাম তুলে নিতে পারেন। বন অধিকার সার্টিফিকেট, ফরেস্টের ডিপার্টমেন্টের যদি কোনো সার্টিফিকেট দেয়, ওবিসি, এসসি, এসটি বা উপযুক্ত এসটি, এসসি, ওবিসি আমাদের হবে না, ওই 1987 সালে আমরা ওবিসির আওতায় আসিনি। উপযুক্ত কর্তৃপক্ষর কর্তৃক জারি করা সংশয়পত্র, জাতীয় নাগরিক পঞ্জি যেটা যেখানে একটি বিদ্যমান যেখানে আছে তাদের জন্য, সব জায়গায় নেই। রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক রেজিস্ট্রেশন, এটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পারিবারিক রেজিস্ট্রেশন হয়, সেই যদি সেটাও হয় তাতে হবে। সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট, যেটা বললাম জমি, কিংবা কেউ হয়তো আমরা গভর্নমেন্ট হাউজিংয়ে থাকি, সেই হাউজিংয়ের কোনো সার্টিফিকেট আছে, সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি হলো। আধার কার্ডও কিন্তু এখানে গ্রহ্য। আধার কার্ড শুধুমাত্র আইডেন্টি প্রমাণ করার জন্য দেওয়া যাবে, নাগরিকত্ব প্রমাণ হিসাবে গৃহীত হবে না, এটা ভালো করে বুঝে নিন। আধার কার্ডটাকে আমি মনে করব যে আমি ওই 87-র আগের জন্ম, আমার আধার কার্ড আছে, আমাকে বাঁচিয়ে দেবে, হবে না। আমি শেখ গুলাম মুরসালিন, এইটা আমি ব্যক্তিটা ঠিক, আমার এই আইডেন্টিটির জন্য, যেহেতু আমার বায়োমেট্রিক আছে ওখানে, আমি মিথ্যা বলছি না, তার জন্য আধার কার্ড, হ্যাঁ এটা। আর তারপরে 5 নম্বর ডকুমেন্টস যাচাইকরণ চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর জন্য আমাদের 2002 সালের ভোটার লিস্ট আমাদের মানে একদম আমার কাছে এখানে 54 থেকে 80, একটা হোল্ডিং নাম্বার 81 থেকে 106, এই দুটো পার্টের ভোটার লিস্ট কিন্তু
আমার কাছে অলরেডি আমি প্রিন্ট আউট করে 2002 রেখে দিয়েছি। যদি কারোর মনে হয় যে আপনাদের ক্রমিক মানে এখানে লাগবে কি আপনাদের বিধানসভার নাম্বার, অংশ নম্বর মানে পার্ট নাম্বার, আর আপনার সিরিয়াল নাম্বার, এইগুলো লাগবে। এবারে বিধানসভা নাম্বার মানে বর্তমানে আমাদের বিধানসভা সাউথ হাওড়া, কিন্তু 2002 সালে আমাদের বিধানসভার নাম ছিল শিবপুর বিধানসভা কেন্দ্র। আমাদের নাম্বার 2002 আলাদা আর বর্তমানের আলাদা। যখন ফর্মটা ফিল আপ করবেন যেখানে বর্তমান দেবার থাকবে সেখানে কিন্তু এখনের নাম্বারটা দিতে হবে, আর যখন 2002 যেখানে একটা কলম করা আছে সেখানে কিন্তু 2002 বিধানসভা নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে। এটা একটু আমাদের মাথায় রাখা। 2008 সালে ডিলিমিটেশন হওয়ার পর অনেক জায়গার বিধানসভা নাম্বার চেঞ্জ হয়েছে এবং হোল্ডিং নাম্বার ধরুন বর্তমানে আপনার ভোটার লিস্ট ক্যারি রোড পিসায় পড়া, কিন্তু 2002 সালে আপনার ভোটার তালিকার নাম ছিল বিহারে, আপনার বাপের কিংবা আপনার ছিল, আর ক্যারি রোডের ভোটার তালিকার সাথে বাংলার আপনার কোনো লিঙ্ক নেই, তাহলে কি করবেন? কোনো বিপদ নেই। ভারতবর্ষের যে কোনো এক জায়গায় যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি ভারতের নাগরিক হিসেবে ওই 2002 কিন্তু ওই নাম্বারটা এখানে লিখে লিঙ্কটা করে দিতে হবে। যখনই লিঙ্কটা হয়ে যাবে, কিন্তু একটা জিনিস আপনাদের বলছি, অনেকের দু জায়গায় ভোটার নাম আছে, হয়তো বলা যায় না, থাকতে পারে। কেন 2011 সালে আগে তো একাধিক ছিল, একাধিক আমাদের পাড়াই আমি দেখেছি, এরম ব্যক্তির নামও জানি, 4-5 জায়গায় তার ভোটার কার্ড আছে, 4-5টা অ্যাড্রেসে তার নাম আছে, কিন্তু আপনার কাছে যে ফর্মটা বিএলও আনবে হয়তো আপনার কাছে দুটো ফর্ম এসে গেল, আপনার যেটা বর্তমান সঠিক সেটাই ফিল আপ করবেন, অন্যটা ফিল আপ করবেন না। কারণ নিজে থেকে সরকারের কাছে বেআইনি কাজের প্রমাণ দেবেন না। আমি কিটা বললাম বুঝতে পারেন? কেন একটা মানুষ একটাই ভোটার তালিকায় নাম থাকবে, এটা সরকারি নিয়ম। যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় আপনি দু জায়গায় আছেন, ইলেকশন কমিশনের অ্যাক্ট অনুযায়ী মানে সংবিধান অনুযায়ী আপনাকে অ্যারেস্টও করতে পারে। সেই কারণে আপনারা আর ওই লোভে যাবেন না, আপনার সঠিক ফর্মটা ফিল আপ করে বাকিটা করবেন না। এটা ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্সেও কিন্তু এটা পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। এই জায়গাটা আমরা দেখব, আর এইভাবে তাতেও যদি আমাদের সমস্যা কোনো হয় আমরা সমষ্টিগতভাবে আমাদের পাড়া থেকে আমরা ঐক্যবদ্ধ থাকব। যদি কোনো জায়গায় আইনি লড়াই করতে হয় সেই আইনি লড়াইও আমরা একসাথে করব ইনশাল্লাহ। মসজিদে আয়েশার পক্ষ থেকে আমরা একত্রিত হয়ে উম্মতের খিদমতে খালবের নিয়েতে আমরা কোনো রাজনৈতিক দলের দাসত্ব করব না, কারণ আমরা শুধু আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আল্লাহ এই মানুষকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, তাই মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য মেহনত করলে আল্লাহর মদত আমাদের জন্য আসবে ইনশাল্লাহ। তাই করবো তো ইনশাল্লাহ সবাই? আমরা সবাই এই সময় এক হব। যদি আমাদের কারোর কাছে কোনো তথ্য কোনো কাগজ থাকে আমরা সবাইকে শেয়ার করবো তো? করবো ইনশাল্লাহ। একটু জোরে বলি না রে ভাই। আমরা আমাদের ভাইদের ডকুমেন্টস প্রমাণ সব যা আছে শেয়ার করে দেবো তো ইনশাল্লাহ।